রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল 10টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হতে দেখা গেছে। এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ থেকে বিপুল সংখ্যক তরুণ যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে ইতোমধ্যেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির চূড়ান্ত ধাপ। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি নয়াপল্টনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, সমাবেশ স্থলের বাইরে লোক সমাবেশ কেমন দেখছেন আপনি? ঢাকার বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে সিলেট, ঢাকার বাইরে থেকে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর সহ ঢাকার আশেপাশের মানুষ এসেছেন এই সমাবেশ স্থলে এবং সকাল থেকেই তারা আসতে শুরু করেছেন। তারা মূলত সকাল 10টার আগে থেকে আসতে শুরু করেছিলেন এবং সমাবেশ স্থল এখন এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে স্লোগানে মুখর হচ্ছে এবং যে যারা নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূলের, তারা এসেছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক গান গাইছেন সবাই এবং তাদেরকে উজ্জীবিত রাখার জন্য সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এবং দুপুর 2টা থেকে মূলত শুরু হবার কথা। দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা, হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে তারুণ্যের সমাবেশ এবং এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে বিএনপির যে নেতৃত্বস্থানীয় নেতা যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন, তারা এখানে বক্তব্য রাখবেন। তার সাথে বক্তব্য রাখবেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র ঢাকা না, ঢাকা সহ এবং উল্লেখকৃত যে জেলাগুলো বললাম আমি, সেই জেলাগুলো বাদেও বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন এবং তারা জানাচ্ছিলেন যে এই 5 আগস্টের পরে মুক্ত পরিবেশে তারা এরকম সভা করতে পেরে বা তারুণ্যের সমাবেশে যোগ দিতে পেরে তারা অনেকটাই খুশি এবং তারা জানাতে চান যে বাংলাদেশে যে বিভিন্ন ধর্ম বা শ্রেণী বিভেদের যে রাজনীতির যে চেষ্টা করা হয়েছিল 5 আগস্টের পর, সেই শ্রেণী বিভেদের রাজনীতি বা ধর্মভিত্তিক যে ধর্মকে সামনে এনে বিভিন্ন অস্থিরতা সৃষ্টির যে রাজনীতি, সেই রাজনীতি করতে চায় না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা সমাজ এবং রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মূলত রাজনীতি করতে চায় এবং তাদেরকে সাথে রাখতে চায় বলেই জানিয়েছেন। তো এই ছিল পল্টন থেকে তারুণ্যের সমাবেশের সর্বশেষ তথ্য। জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের খবর। এবারে আমরা চলে যাচ্ছি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমরুলের সমাবেশের সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি? লোপা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে এই সমাবেশটি শুরু হবে। ইতিমধ্যেই লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে আছি নাইটেঙ্গেল মোড়, অর্থাৎ কাকরাইলের যে নাইটেঙ্গেল মোড়টি রয়েছে সেখানে আছি। দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিলের স্রোত এখান থেকে ঢুকছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কাকরাইল থেকে যে বিজয়নগরের দিকে যে রাস্তাটি গিয়েছে, অর্থাৎ পুরনো পল্টন মোড়ের দিকে, সেখানে অসংখ্য মানুষ ইতিমধ্যে হাজির হয়েছেন বিএনপির এই 3 তরুণ সংগঠনের আহ্বানে, যে তারা এই আজকের তারুণ্যের সমাবেশটি ডাক দিয়েছে সেই তারুণ্যের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই পশ্চিম দিকে কাকরাইল মোড় ছাড়িয়ে প্রধান বিচারপতি যে বাসভবন, সেখানেও আমরা লোকজনের উপস্থিতি দেখতে পেরেছি এবং ধারণা করা হচ্ছে হয়তো পূর্ব দিকে ফকিরেরপুর মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই
আজকের এই তারুণ্যের সমাবেশের লোক সমাগম যে একটি জিনিস জানিয়ে রাখি যে বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচিটি শুরু করেছিল চট্টগ্রাম থেকে, এরপর খুলনায় তারা এই তারুণ্যের সমাবেশ একই সাথে সেমিনার আয়োজন করেছিল। গত শুক্র শনিবার এই প্রোগ্রামটি ছিল বগুড়ায়, প্রথম দিন সেমিনার ছিল, তারপর দিন সমাবেশ। গতকালকে এই চূড়ান্ত সেমিনারটি তারা ঢাকায় করেছে এবং আজকে এইখানে সর্বশেষ এই সমাবেশের মধ্য দিয়ে ঢাকার এই সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের যে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে যৌথ আয়োজনে যে তারুণ্যের সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হবে এবং যে উদ্দেশ্যটিকে তারা সামনে রেখে মূলত এই মাস জুড়ে প্রোগ্রামটির তারা ঘোষণা করেছিল যে বিগত 15 বছরে যে তরুণ সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের 4 কোটি নতুন ভোটার যারা 15 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা সেই ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা এই কর্মসূচিতে হাতে নিয়েছেন। এছাড়া বিএনপি জানান যে বিএনপি দীর্ঘদিন ধরেই একটি নির্বাচনের রোডম্যাপের দাবি জানাচ্ছেন এবং এই যে তারুণ্যের এই প্রোগ্রামের ব্যানারে বিএনপি আসলে সরকারকে এক ধরনের চাপের মধ্যে রাখতে চান। মূলত এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি এই তারুণ্যের সমাবেশটির আয়োজন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আগে 3টির প্রোগ্রামে অর্থাৎ চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার প্রোগ্রামে উনি যুক্ত হননি। আজকে উনি এখানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের দিকে তাকিয়ে আছেন যে বিএনপির ভিন্ন কোনো অবস্থান নেয় কিনা, যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যু, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, সামরিক বাহিনীর করিডোর বন্ধন নিয়ে সামরিক বাহিনীর বক্তব্য কেন্দ্র করে যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারেক রহমান কোনো ভিন্ন বক্তব্য দেন কিনা সেদিকে তাকিয়ে আছেন সবাই। তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে এই সমাবেশটি শুরু হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিকাল 4টায়। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতারা এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন। লোপা, আমরা জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের সার্বিক পরিস্থিতির খবরাখবর। মানবতা বিরোধী অপরাধে জুডিশিয়ারি কিলিং হয়েছে দাবি করে কারামুক্ত জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শাহবাগে শুকরানা সমাবেশে এসব কথা বলেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 14 বছর 4 দেয়ালে বন্দিদশা থেকে মুক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। পিজি হাসপাতালে তাকে শুভেচ্ছা জানান দলটির আমির শফিকুর রহমান। সঙ্গে অগণিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে অভিযোগ থেকে মঙ্গলবার তাকে খালাস দেয় আপিল বিভাগ। মুক্ত হয়ে শাহবাগে শুকরানা সমাবেশে অংশ নেন এটিএম আজহার। যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ববড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন। এ সময় তিনি দাবি করেন জামাতে ইসলামী করার কারণে তাকে মানবতা বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান আজহারুল ইসলাম। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে জাপানের টোকিও পৌঁছেছেন। টোকিওর স্থানীয় সময় দুপুরে তাকে বহনকারী বিমানটি টোকিওতে অবতরণ করে। টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে রাতে জাপানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের
ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা হবে। সফর শেষে আগামী 31শে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে জানাবেন বলে জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ আহমেদ। নতুন অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে আজ মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করেন এ বিষয়ে 7 সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। গতকাল ভূমি সচিবের সাথে কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের বৈঠকের বিষয় নিয়ে সচিবরা আলোচনা করেন। কর্মচারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরেন তারা। বৈঠক শেষে ভূমি সচিব জানান, জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠকের পর কর্মচারী ঐক্য পরিষদের নেতারা নিজেদের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে তারা এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন বলে জানা গেছে। আমরা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটাই স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয়। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা মহোদয় আসলে তখন এটা তুলবেন আর কি জিনিসটা। আগামী বাজেটে মূল্যস্ফীতি সহনীয় করাই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আইসিইউ থেকে বেরিয়ে এসেছে দেশের অর্থনীতি, তবে এবার বাজেট নিয়ে জনগণের সাথে কোনো আলোচনা হয়নি মন্তব্য করে রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, স্বৈরাচার সরকারের বদল হলেও দেশের অর্থনৈতিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তারা বলেন, নীতি সহায়তার মাধ্যমে ব্যবসায় আস্থা ফিরিয়ে আনায় মনোযোগী হতে হবে সরকারকে। মঙ্গলবার রাতে এনটিভি BFCCI এর যৌথ আয়োজনে কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিশেষ আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে এনটিভি ও FBCCI এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থ পাচার আর সীমাহীন দুর্নীতির মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের অর্থনীতিকে যে নাজুক অবস্থায় রেখে গেছে, তা থেকে গেল 9 মাসে অন্তর্বর্তী সরকার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, মানুষের যাপিত জীবনকে সহজ করাই সরকারের লক্ষ্য। ইনফ্লেশনকে আমি ঠিক ইনফ্লেশন বলি, আমি কস্ট অফ লিভিং বলি এটাকে। ইনফ্লেশনের ডেফিনেশন অনেক আছে, আমরা কস্ট অফ লিভিংটাকে মানে জীবন যে ডেইলি লাইফ এটাকে সহনীয় করা, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সেটা সহনীয় করার জন্য আমরা শুধু মুদ্রানীতি দিয়ে আমরা চেষ্টা করছি না। আমরা গত রমজানের মধ্যে দেখেছি এটা সহনীয়ের মধ্যে ছিল কিনা, এটা হচ্ছে প্রমাণ। যে সমস্ত কমিটিগুলি আছে, অন্তর্বর্তী সরকার যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে তা নিয়ে জনগণের সাথে সরকারের কোনো আলোচনা হয়নি জানিয়ে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ও জ্বালানি খাতে এখনো অনেকটা নাজুকতা রয়ে গেছে। আইসিইউ থেকে বেরোতে পারেনি ইন্ডাস্ট্রি ও শেয়ার বাজার। তারা বলেন, স্বৈরাচার সরকার পরিবর্তন হলেও অর্থনীতির ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি। মানুষের অংশগ্রহণ ব্যতিরিকে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ততা না থাকে। কাঠামোগত কি পরিবর্তন করলেন? ওই প্রাক্কলনের লক্ষ্যমাত্রা। আপনি এক্সামশন ছাড় দিবেন না বলতেছেন, কাকে ছাড় ছেড়ে দিচ্ছেন? কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন? কোথায় ইন্টারেস্টের কোথায় দিচ্ছেন? কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন? আমাকে বলুন তো দেখি। ওই একটা স্বৈরাচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব দেখেছি, সকলকে আমাদের থামিয়ে দিয়েছে। একই কাজ তো একইভাবে আপনারা করলেন, আপনারা কোনো স্বচ্ছতা দিলেন না। কিভাবে করের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন? এইবারের বাজেট বিগত বছরের বাজেটের চেয়ে পরিমাণটি কিন্তু কমানো হয়েছে। এই যে বাজেটটা ঊর্ধ্বমুখী না গিয়ে নিম্নমুখী গেল, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি থিং। সেটা কত ছোটই হোক বা বড়ই হোক, তারা সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। মোট বাজেটটা কমেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে উন্নয়ন বাজেটটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু রেভিনিউ বাজেটটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু দিস ইজ এ ব্যাড সাইন। অব্যতিগুলোকে আমরা মানুষের মঙ্গলের কথা বিবেচনায় নিয়ে আসছে বাজেটে নজিরবিহীন কর ছাড় দেওয়ার উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, রপ্তানি খাতে উৎস কর কমিয়ে আনার বিষয়েও ভাবছে সরকার। ব্যবসা ক্ষেত্রে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা সহ কর ব্যবস্থাপনায় পরিবর্তনের তাগিদ ব্যবসায়ীদের। যে কোনো সরকারেরই আসলে
মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, এবং এবার আমরা সেটাকে আরও বেশি চেষ্টা করেছি। বিশেষ করে রেভিনিউর দিক থেকে এটা কিন্তু নজিরবিহীন। সামনেও আমরা একইভাবে যে জনস্বার্থ চিন্তা করে আমরা রেভিনিউ আদায় না কেবল, মানুষের যাতে স্বাচ্ছন্দ্য আসে, সে কারণে এবারও আপনারা দেখবেন যে আমরা বেশ কিছু জায়গায় রেভিনিউ ছেড়ে দিচ্ছি। আমরা অনেক দিন যাবতই বলে আসছি, বিশেষ করে আমাদের ট্যাক্সেশন পলিসি, ভ্যাটের বেশ কিছু অযৌক্তিক বিষয় ভ্যাটের মধ্যে পলিসিতে রয়েছে, তারপরে কাস্টমসের বেশ কিছু বিষয় রয়েছে। এগুলো আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা এনবিআর এর সাথে কয়েক দফা বসেছি। নীতি সহায়তার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা এবং ভোগ্যপণ্য, নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য সরবরাহ স্থিতিশীল রাখা, আয় ও কর্মসংস্থান বৃদ্ধি, যথাযথ করনীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ, দেশীয় শিল্প ও সেবা এবং কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পকে শুল্ক করের যৌক্তিক প্রতিরক্ষণ প্রদান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার কথা উঠে আসে আলোচনায়। মজুরি যে হারে বাড়ছে, এটা এখনো ইনফ্লেশন রেটের চেয়ে নিম্ন হারে। অর্থাৎ আমার শ্রমিক, খেটে খাওয়া মানুষ যে শ্রম বিক্রি করে, তাহার আয় কিন্তু এখনো দুর্মূল্য পরিস্থিতির নিচে আছে। সে কিন্তু এখানে এসে আপনাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ঠিক করতে পারে না। মেগা প্রকল্পে রাশ টেনে সরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈষম্য কমানোর তাগিদ অংশগ্রহণকারীদের। উপদেষ্টা মহোদয় যেটা বললেন, হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুধু কর্পোরেট ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নয়, প্রান্তিক ব্যবসায়ীদের বিষয়েও আসছে বাজেটে সরকারের ভাবনা থাকা উচিত বলে মত দিলেন ব্যবসায়ীরা। পুঁজিবাজার চাঙ্গা রাখতে শুধু তাত্ত্বিক কথা না বলে নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন কেউ কেউ। আর নারী উদ্যোক্তারা আরও বেশি বিনিয়োগ করার উপযুক্ত পরিবেশ চান। কেমন বাজেট চাই অনুষ্ঠানে বাজেটে অংশ নেওয়া ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজনদের বক্তব্যে এসব কথা উঠে আসে। আপেল শাহরিয়ারের আরও একটি রিপোর্ট। বিশাল একটা কর্মযজ্ঞ করেছেন। এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। আসছে বাজেটে তাদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। দুর্নীতির লাগাম টেনে ধরার উপর জোর দেন। একই সঙ্গে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন কেউ কেউ। এসইসি আজকে 9 মাস ধরে একটা পলিসি ডেভেলপমেন্টের কাজ করেছে, এক্সেপ্ট ফাইন রিজিম। আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই, আমরা স্বচ্ছতা চাই। দুর্নীতিটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এদিকে সরকারকে খেয়াল করতে হবে। এত টাকা তারা বেফজুল খরচা করেন, ওইটার মধ্যে ট্যাক্স বাড়িয়ে দেন, 200 গুণ 300 গুণ বাড়িয়ে দেন। আমাদের যে প্রান্তিক ব্যবসায়ীগুলা কিভাবে ধসে যাচ্ছে, আর আপনারা কিভাবে কর্পোরেটদেরকে এই ব্যবসা আগ্রাসনের জন্য সুযোগ করে দিচ্ছেন। ব্যাংক তাদেরকে লোন দিবে, ব্যাংক ফ্যাসিলিটিস করবে, তারা টাকা চুরি করে এই দেশ থেকে ওই দেশে চলে যাবে। দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে পণ্যের বাজারজাতকরণে চ্যালেঞ্জে পড়তে হয় বলে অভিযোগ তাদের। আমাদের এসএমই উদ্যোক্তাদের জন্য যাতে ইনসেন্টিভটা, মানে আমরা যে ভ্যাট দিচ্ছি উল্টা 15%, যারা এক্সপোর্ট করছে তারা উল্টা 12% পাচ্ছে, আমাদের জন্য যাতে এই ভ্যাটের অংশটা 15% থেকে কমানো হয়। এবং যেহেতু এটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির জন্য যেন আলাদাভাবে কিছু চিন্তা করা হয়। বাজেট নিয়ে এনটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা জনবান্ধব বাজেটের প্রত্যাশা করেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 5 উপজেলার ছোট বড় বিভিন্ন হাটে নানা আকৃতির প্রচুর গরু উঠতে শুরু করেছে। এসব হাটে আসা হৃষ্টপুষ্ট গরু প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে বলে দাবি চাষিদের। তারা আরও জানান, ক্ষতিকারক কোনো ইনজেকশন পুশ করে মোটা করা হয়নি। ক্রেতা উপস্থিতি কিছুটা কম হলেও দিন যতই ঘনিয়ে আসবে ক্রেতাদের আনাগোনা বাড়বে বলে ব্যবসায়ীদের আশা। সীমান্তবর্তী জেলা হওয়ার পরও হাটে নেই কোনো ভারতীয় গরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এসব হাট থেকে গবাদি পশু কিনে নিয়ে যাচ্ছেন। দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট।
এর ফলে সব মামলা থেকে দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। জুবাইদার করা আপিল মঞ্জুর করে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেয়। এর আগে গত সোমবার আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 2023 সালের 2 আগস্ট বৈচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয়। গত 14 মে বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর জুবাইদা রহমান। অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ না পাওয়ায় এই মামলায় তারেক রহমান আবেদন না করলেও আইন অনুযায়ী তাকে খালাস দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। লোভ লালসার ঊর্ধ্বে থেকে সৎ ও বিবেকবান ভোটাররা যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারলে আগামীতে দেশের কল্যাণ সম্ভব। দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় এক পথসভায় তিনি এই কথা বলেন। সার্জিস বলেন, কিছু সুযোগ সুবিধার জন্য অযোগ্য নেতার কাছে নিজেকে বিক্রি করলে দেশের পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। পথসভায় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভালো যদি নেতা খুঁজেন তার আগে ভালো ভোটার হতে হবে। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কালে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাচালানি হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতরী গ্রামের রিপন দাস। এলাকাবাসী জানায়, গতরাতে বিজিবির নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় একটি টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে চেয়েছিল বলে স্বীকার করেছে। চট্টগ্রামের একটি কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কেএনএফের আরও 15,000 পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে 2 দিনের অভিযান চালিয়ে 32,000 পোশাক জব্দ করা হয়েছে। নগরীর পাহাড়তলী নূর ফ্যাশন থেকে এসব পোশাক উদ্ধার করা হয়। এর আগে নগরীর বায়েজিদ সহ কয়েকটি পোশাক কারখানা থেকে আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ও বুধবার বিভিন্ন গার্মেন্টস থেকে 32,000 পোশাক উদ্ধার করা হয়। অভিযান চলাকালে কারখানার মালিক সহ 3 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 জন চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার মালিক শাহেদুল ইসলামকে কুকি চিনের জন্য ইউনিফর্মের অর্ডার দেয়। বঙ্গোপসাগরে লঘুচাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। এর প্রভাবে আগামী 48 ঘন্টা ঢাকা সহ দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ায় উপকূলের অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে জেলা সদর সহ সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গাজীপুর গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে আনা হয়। গাজীপুর বারের আইনজীবী মৃত্যুর কারণে আদালতে কোনো কার্যক্রম না হওয়ায় পরবর্তী শুনানির জন্য তারিখ 22 জুন ধার্য করে। সেদিন ডেথ রেফারেন্স উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা মোহাম্মদ আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। তিনি বলেন, ইতোমধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে খাদ্য মজুদ আছে 15 লাখ মেট্রিক টন, যা গত বছরের এই দিনের চেয়ে 3 লাখ মেট্রিক টন বেশি।
বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএম-এর ৮৮তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ শেষে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যার মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার। মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল। গতরাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করেছে কোস্টগার্ড। আটককৃতরা হলো জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক, সুমন হোসেন ও সুমন হাওলাদার। সোমবার ভোরে মোংলা বন্দরের বেস ক্রিক এলাকায় থাকা এমভি সেজুদি নামক বাণিজ্যিক জাহাজে ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রসহ প্রবেশ করে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালামাল লুট করে ডাকাত দলটি। আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে মহানগরবাসীর ব্যানারে কয়েক হাজার মানুষের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের গেটে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের অব্যাহতি দেয়ায় নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে, ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কারো কারো সরকারে থাকার ইচ্ছা থাকলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন। ইমরুল আহসানের রিপোর্ট। কাকরাইল মসজিদ থেকে আরামবাগ, ফকিরের পোল মোড় থেকে দৈনিক বাংলা মোড়, নাইটেঙ্গেল থেকে বিজয়নগর, মানুষে মানুষে সয়লাভ। বিএনপির ৩ সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ ঘিরে এমন উপস্থিতি। সবার কণ্ঠে ছিল জাতীয় নির্বাচনের দাবি। কয়েক লাখ মানুষের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তরুণ সমাজের জন্য বিএনপির নেওয়া পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতির সবই বাস্তবায়ন করা হবে। গড়ে তোলা হবে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। নির্বাচন নিয়ে তার দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সংস্কারের আড়ালে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, কারো ক্ষমতার লোভ থাকলে জনগণের ভোটে আসতে হবে। গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতায় অন্তর্বর্তী সরকারের পুঁজি, এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন।
সরকারের কোনো কোনো আচরণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিল রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অন্য কারণে সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত করছে বিএনপি। তারই অংশ হিসেবে দলটির ৩ সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের এই কর্মসূচি। পাশাপাশি ৪ কোটি নতুন ভোটারকে তাদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে চায় বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ আজ এ রায় দেন। রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সরকার এসব মামলা সাজা দিয়েছিল। হাসান জাবেদের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 2023 সালের 2রা আগস্ট তারেক রহমানকে 2টি ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সে সময় জুবাইদা রহমান দেশের বাইরে ছিলেন। দীর্ঘ 17 বছর পর গত 6ই মে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। 14ই মে দুদকের মামলার সাজা থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তিনি। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দেয় হাইকোর্ট। আপিলের উপর 2 দিন শুনানি শেষে বুধবার তারেক রহমান এবং জুবাইদা রহমানকে খালাস দেয় আদালত। আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। বেগম জিয়া এবং তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তা প্রতিটি মামলার রায়ে প্রমাণ হচ্ছে বলে মনে করেন তাদের আইনজীবীরা। ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। 2007 সালের 26শে সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন, দুদক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারে গৃহীত সংস্কার উদ্যোগ এগিয়ে নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ বিকেল 5টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা টোকিও সফরের সূচনা হয়। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তাদের নিজ আবাস রাখাইনে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চান। 4 দিনের সরকারি সফরে আজ দুপুরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। 30তম নিক্কেই ফোরামে যোগদান এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার 1446 হিজরি সনে জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসে 10 তারিখ অর্থাৎ 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন
ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এর আগে মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে বুধবার জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীর হাতিঝিল থানার অস্ত্র আইনের একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলীকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়াও অন্য 3 জনের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, MAS শরীফ ও মোহাম্মদ আরাফাত ইবনে মাসুদ। রিমান্ড আবেদনে বলা হয়, 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আসামিরা বিভিন্ন মামলায় সাজা পেয়ে সাজা ভোগ করা অবস্থায় 2024 সালে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে। একই সাথে সারা দেশের সরকারি কার্যালয়েও চলবে এই কর্মসূচি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল 4 দিন ধরে কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়। তবে আলোচনার আশ্বাসে বুধবার আন্দোলন ছিল স্থগিত, সচিবালয়ের কর্মকাণ্ডও ছিল স্বাভাবিক দিনের মতো। সকালে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনায় 7 জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাকে এ বিষয়ে অবহিত করার আশ্বাস দেন মন্ত্রিপরিষদ সচিব। স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। স্যার বলছে যে পরবর্তী পদক্ষেপ উনি নেবেন। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো উনি 31 তারিখে তো ফেরার কথা, আসার পরে। এরপর বৈঠকে বসেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। দুপুর 2টায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের ভালো মন্দ কোনো অগ্রগতি নেই এবং আমাদের এই আলোচনার জন্য যে একটা কমিটি গঠন করেছিলেন, সেই আলোচনার তারা ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিল না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং সারা দেশের সরকারি কার্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে। রকুনুদ্দিন, NTV নিউজ, ঢাকা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে জুলাই আন্দোলনে আহত ও হাসপাতালের স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরাও রয়েছেন। সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা হাসপাতালে, সাময়িকভাবে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। বুধবার সকাল 11টায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে লাঠিচার্জ করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা না পেয়ে মঙ্গলবার আহতদের কয়েকজন পরিচালকের কক্ষ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় নিরাপত্তার শঙ্কায় বুধবার সকালে কর্মবিরতি পালন করেন হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে কর্মচারীদের। এক পর্যায়ে রোগীদের ওপর হামলা চালান তারা। চিকিৎসাধীন জুলাই আহতদের স্বজনের অভিযোগ, কর্মবিরতি পালনের সময় রোগীদের পাশাপাশি জুলাই আহতদের কয়েকজনের ওপরও হামলা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আহতরাও স্টাফদের উপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের অন্তত 10 থেকে 15 জন আহত হন। আমি বাঁচাইতে গেছি, আমাকে শুদ্ধ তারা মারে। অপারেশন করবেন নাকি? স্টেজ বাঁধিয়েছে, কাগজ সাথে আমার পয়সা হারা গেছে সমস্ত। এনে ডাক্তার দেখবো না, আজকে সব বন্ধ। যেই পিডাপিডি লাগছে, রোগী কই নিয়ে যাবো।
সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর লালমনিরহাটে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৫৮ জনকে পুশিন করতে ব্যর্থ হয়েছে বিএসএফ। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর সীমান্তে মিনাটিলা, শ্রীপুর ও সুনামগঞ্জে নোয়াকোট সীমান্ত দিয়ে কয়েকটি দলে ভাগ করে ৮২ জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এ সময় বিজিবি টহল দল অনুপ্রবেশকারীদের আটক করে। এদের মধ্যে ৩০ শিশু, ২৭ নারী ও ২৫ জন পুরুষ রয়েছে। এদিকে ভোরে লালমনিরহাটে কয়েকটি সীমান্ত দিয়ে ৫৮ জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, কাঁটা তারে বেড়া খুলে বাংলাদেশে ঠেলে দেয়া লোকজন ভারতের আসামের বাসিন্দা। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আপনারা তো বাংলাদেশের নাগরিক না? আমার ঘরে যাইতে চাই, সরকার দুই করে জানিয়ে ফাটাইছে, ওনা ধরে না আপনারা থাকতে আমার বাংলাদেশে বানিয়ে দিছে। আমরা এই জায়গা জীবন দিকে আমার জায়গা চিনি না। এলাকায় মাইকিং করা হয়েছে, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আরও ৬২ পয়েন্ট হারালো দেশের বৃহত্তম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর মূল্যসূচক। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। মঙ্গলবার সূচক ছিল ৪,৬৭৮ পয়েন্টে, ৬২ পয়েন্ট কমে বুধবার দাঁড়িয়েছে ৪,৬১৫ পয়েন্টে। লেনদেনও কিছুটা কমে হয়েছে ২৬৪ কোটি ৯৮ লাখ টাকার। লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৫টি শেয়ার দর হারায়। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৪০টির, আর বৃদ্ধি পায় ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার দাম। ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট, ফুওয়াং ফুড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে শেয়ারের দর হারানোর শীর্ষে রয়েছে এনআরবি ব্যাংক, এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড ও ইসলামিক ফাইন্যান্স। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার ৫ উপজেলা ছোট বড় বিভিন্ন হাটে নানা আকৃতির প্রচুর গরু উঠতে শুরু করেছে। এসব হাটে আসা হৃষ্টপুষ্ট গরু প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে বলে দাবি চাষিদের। তারা আরও জানান, ক্ষতিকারক কোনো ইনজেকশন পুশ করে মোটা করা হয়নি। ক্রেতা উপস্থিতি কিছুটা কম হলেও দিন যতই ঘনিয়ে আসবে ক্রেতাদের আনাগোনা বাড়বে বলে ব্যবসায়ীদের আশা। সীমান্তবর্তী জেলা হওয়ার পরও হাটে নেই কোনো ভারতীয় গরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এসব হাটে থেকে গবাদি পশু কিনে নিয়ে যাচ্ছেন। আরও ৬২ পয়েন্ট হারালো দেশের বৃহত্তম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর মূল্যসূচক। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। মঙ্গলবার সূচক ছিল ৪,৬৭৮ পয়েন্টে, ৬২ পয়েন্ট কমে বুধবার দাঁড়িয়েছে ৪,৬১৫ পয়েন্টে। লেনদেনও কিছুটা কমে হয়েছে ২৬৪ কোটি ৯৮ লাখ টাকার। লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৫টি শেয়ার দর হারায়। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৪০টির, আর বৃদ্ধি পায় ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার দাম। ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট, ফুওয়াং ফুড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে শেয়ারের দর হারানোর শীর্ষে রয়েছে এনআরবি ব্যাংক, এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড ও ইসলামিক ফাইন্যান্স।